দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপের অনেক নারীকে শাস্তি দেয়া হয়েছিল কারণ তারা জার্মান সেনাদের সাথে সম্পর্ক রেখেছিল। ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ইতালির মতো দেশগুলোতে তাদেরকে প্রকাশ্যে অপমানিত করা হয়েছিল, মাথার চুল কেটে দেয়া হয়েছিল, পিটুনি দেয়া হয়েছিল এবং সমাজ থেকে বহিষ্কার করা হয়েছিল। বিশ্বাসঘাতকতার অভিযোগে তাদের শাস্তি ছিল এমনভাবে যে যারা প্রেম, প্রযোজন বা চাপের কারণে এমন সম্পর্ক স্থাপন করেছিলেন তাদের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এটি শুধু তাদের সাথে সীমাবদ্ধ ছিল না, এই সম্পর্ক থেকে জন্ম নেওয়া তাদের সন্তানদেরও সমাজে কি শত্রুর সন্তান হিসেবে চিহ্নিত করা হয়েছিল। নরওয়ের মতো দেশগুলোতে এমন ধারণা প্রচার করা হয়েছিল যে তাদের মানসিক অক্ষমতা ছিল এবং তাদের বৈষম্যের যৌক্তিকতা প্রমাণ করতে তারা কুসংস্কৃতিপূর্ণ গবেষণায় পড়েছিল। অনেককে দত্তক নেওয়া হয়েছিল, প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছিল অথবা বাঁচার জন্য তাদের উৎস গোপন করতে বাধ্য করা হয়েছিল। কেন যুদ্ধোত্তর প্রতিশোধ এত কঠোরভাবে এই নারীদের এবং তাদের সন্তানদের উপর নেমে এসেছিল? শত্রুর নারীদের অপমান, এটি কি ন্যায়বিচার না নিষ্ঠুরতা? মহিলাদের দেহকে একটি জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে পরিণত করা হয়েছিল, এমন একটি এলাকা যেখানে শত্রু তার আধিপত্য স্থাপন করেছিল অমানবিক কার্যকলাপের মাধ্যমে তার ক্ষমতা এবং পুরুষত্বকে পুনঃপ্রতিষ্ঠিত করতে। এইসব কর্মকাণ্ডের মধ্যে মহিলাদের মাথার চুল কেটে ফেলা একটি গভীর প্রতীকী অর্থ অর্জন করেছিল। এটি ছিল তাদের নারীসত্তা থেকে বঞ্চিত করার এবং তাদের দেহগুলির দখল করার একটি উপায়। শাস্তি কেবল শারীরিক ছিল না, বরং এটি একটি জনসম্মুখ অপমানও ছিল। যুদ্ধের মঞ্চে পরিণত হওয়া, তাদের চেহারা ছিল একটি ক্যানভাস যেখানে বিজয়ী তার বিজয়ের বার্তা রেখে যেত। পুরুষদের জন্য এই কর্মকাণ্ডটির দুটি উদ্দেশ্য ছিল: নিজেদের সামনে বিজয় প্রদর্শন করা এবং অন্যদের পরাজয়ের চিহ্ন রাখানো। সংঘাতের সময় টিকে থাকার সংগ্রাম ছিল অনেক মহিলার সিদ্ধান্তের ভিত্তি। কিছু মহিলারা অত্যন্ত সংকটাপন্ন সময়ে উপকৃত হওয়ার জন্য দখলদার বাহিনীর উপস্থিতির সুবিধা নিয়েছিলেন। যতক্ষণ কিছু মহিলারা জীবিকা নির্বাহের জন্য এটা করছিলেন, কিছু অন্যদিকে নাৎসি শাসনের প্রতি রাজনৈতিক বিশ্বাস বা ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে এর সাথে যুক্ত হয়েছিলেন। এছাড়া যারা সম্মুখযুদ্ধে পাঠানো পুরুষদের অনুপস্থিতিতে একা পড়ে গিয়েছিলেন, তারা দখলদারদের সাথে সম্পর্ক স্থাপন করতে বাধ্য হয়েছিলেন, এমনকি তাদের পরিবার চালানোর জন্য পতিতাবৃত্তি পর্যন্ত করতে হয়েছে। ফ্রান্সে যারা জার্মান সেনাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল, তাদের বিরুদ্ধে অথরিটারি সহযোগিতা কি নামে অভিযোগ আনা হয়েছিল, যা দখলদার বাহিনীর সেনাদের সাথে প্রেমময় বা যৌন সম্পর্ক স্থাপনকে বর্ণনা করতে ব্যবহৃত একটি শব্দ ছিল। শত্রুর সাথে এই ধরনের যোগাযোগকে বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য করা হতো, কারণ এটি জাতীয় পরিচয়ের প্রতি আনুগত্যের পরিবর্তে নাৎসি শাসনের প্রতি আনুগত্য হিসেবে বিবেচিত হতো। ঐতিহাসিকরা এই সহযোগিতার বিভিন্ন পরিস্থিতি নথিবদ্ধ করেছেন। জার্মানদের সাথে স্থায়ীভাবে সম্পর্ক স্থাপন করা, তাদেরকে কোনো ধরনের সেবা প্রদান করা, খাবার ভাগ করা বা শুধু তাদের সাথে হাঁটা যথেষ্ট ছিল তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়ার জন্য। যে নারীদের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ আনা হয়েছিল, তাদের শাস্তি শুধু ফ্রান্সে ছিল না, বরং এটি ইতালি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোতে ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে 1944 এবং 1935 সালের মধ্যে, যখন মিত্রবাহিনী দখলকৃত এলাকা পুনরুদ্ধার করতে এগিয়ে যাচ্ছিল। যদিও শাস্তির বিভিন্ন ধরন ছিল, তবে চুল কেটে ফেলার শাস্তিটি সবচেয়ে দৃশ্যমান এবং বারবার ব্যবহৃত হতো। ধারণা করা হয় যে প্রায় 20,000 ফরাসি নারী এই অপমানের শিকার হয়েছিলেন। কিন্তু তারা শুধু চুল কাটতেন না, কখনো কখনো তাদের পোশাক খুলে ফেলা হতো এবং জনসাধারণের সামনে নিয়ে আসা হতো যাতে তারা হাস্যবিদ্রূপ এবং নির্যাতনের শিকার হতো। ভিডের উপস্থিতি এই ধরনের শাস্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এর কাজ ছিল অপমানের পরিধি বাড়ানো এবং আরোপিত পাঠ পুনঃপ্রতিষ্ঠিত করা। চুল কেটে ফেলার পাশাপাশি কিছু ক্ষেত্রে তাদের শরীরে নাৎসি চিহ্ন বা গি জার্মানদের পতিতা কি এর মতো উক্তি লেখার কাজ করা হতো। এই কর্মকাণ্ডগুলো মূলত নারীদের মর্যাদার কোনো চিহ্ন রোধ করার জন্য এবং ধারণা প্রতিষ্ঠা করার জন্য ছিল যে তাদের দেহগুলি একটি ক্ষমানাযোগ্য বিশ্বাসঘাতকতার জন্য দায়ী। মহিলাদের দেহ আর পবিত্র কিছু হিসেবে বিবেচিত হতো না, যা তাদের নারীত্বের চিহ্ন লুকানোর সুযোগ দিত না। তাদের শাস্তি তাদের অভ্যন্তরীণ নৈতিকতার কুৎসিত প্রতিচ্ছবি ছিল। সহযোগিতাকারী মহিলাদের শাস্তি ছিল একটি লিখিত নিয়ম লঙ্ঘন না হয়ে বরং সমাজের শেয়ার করা মূল্যবোধের বিরুদ্ধে একটি আক্রমণ। মাথা কেটে ফেলার কাজটি প্রাচীন শিখ ধারণ করে এবং এটি রাজনৈতিক ও সামরিক সংকটের সময়ে প্রায়ই ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই শাস্তিটি বিভিন্ন দেশগুলোতে প্রয়োগ করা হয়েছিল যারা জার্মান দখলদারিত্বে ছিল। নরমান্ডিতে অবতরণের পর এটি ফ্রান্স ও ইতালিতে ছড়িয়ে পড়েছিল
এবং তারপর বেলজিয়াম, নেদারল্যান্ডস, ডেনমার্ক, যুগোস্লাভিয়া, পোল্যান্ড এবং স্লোভাকিয়াতে এটি অনুকৃত হয়েছিল। মহিলাদের গাল শেভ করা ছবি সেই যুগের একটি গ্রাফিক সাক্ষ্য হিসেবে রয়ে গেছে। ফ্রান্সে এই শাস্তির সবচেয়ে পরিচিত প্রতীক ছিল সিমোন তোউস, যার ছবি 6 আগস্ট 1944 ফটোগ্রাফার রবার্ট কাপা দ্বারা ধারণ করা হয়েছিল। ফটোগ্রাফিতে তরুণীটি মাথায় গোঁফ কাটা এবং কপালে একটি শাস্তিকা আঁকা, এক বাচ্চা নিয়ে, যেটি তার জার্মান সেনা প্রেমিকের সাথে সম্পর্কের ফলস্বরূপ একটি শত্রুভাবাপন্ন জনতার দ্বারা পরিবেষ্টিত। এই ছবি আমেরিকান ম্যাগাজিন লাইফে প্রকাশিত হয় এবং পরবর্তীতে বহু গণমাধ্যমে পুনরায় প্রকাশিত হয়। দখলকৃত সময়কালে তোউস একটি জার্মানদের সেবা করা অনুবাদক অফিসে কাজ করতেন এবং নাৎসি সমর্থক একটি দলের প্রতি সহানুভূতি ছিল। তবে তার সবচেয়ে বড় অপরাধ ছিল জার্মান সেনা এরিক গোথের সাথে প্রেমে পড়া, যার সঙ্গে তার একটি কন্যা ছিল। এরিক, যিনি 2 বছর বয়সী, সিমোনের সাথে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু যুদ্ধ তাদেরকে আলাদা করে দেয়। যখন সে রুশ ফ্রন্টে পাঠানো হয়, সিমোন 6 মাস কারাগারে ছিল। মহিলাদের মাথার চুল কাটা একটি পুনঃপ্রতিষ্ঠিত পুরুষত্বের প্রতীক হয়ে ওঠে। এটি দুটি লিঙ্গের সম্পর্ককে প্রকাশ করছিল এমন একটি প্রেক্ষাপটে যেখানে পুরুষরা, যারা যুদ্ধে পরাজিত হয়েছে, তাদের জাতি রক্ষা করতে পারেনি। 1868 সালে নারী স্বাধীনতার জন্য সংগ্রামী এলিজাবেথ কেডি স্ট্যান্টন বলেছিলেন যে পুরুষত্ব উপাদানটি ধ্বংস, যুদ্ধ এবং লোভের প্রতীক, যা জীবনের সব ক্ষেত্রেই অরাজকতা এবং যন্ত্রণা সৃষ্টি করে। ইউরোপের মুক্তি ছিল একটি যুগ যা মিশ্র অনুভূতির দ্বারা চিহ্নিত ছিল। একদিকে কিছু লোক বিজয় উদযাপন করছিল, অন্যদিকে অন্যরা ভয় এবং বেদনা অনুভব করছিল। যৌথ আনন্দকে শক্তিশালী করতে সমাজ তাদের আক্রোশ মহিলাদের উপর নিপতিত করেছিল যারা জার্মান সেনাদের সাথে সম্পর্ক রেখেছিল। প্রতিশোধ তাদের উপর নেমে এসেছিল যারা সংঘাতের সময় পাবলিকভাবে শত্রুদের প্রতি অনুভূতি প্রকাশ করেছিল। যুদ্ধকালীন সময়ে ব্যক্তিগত এবং রাজনৈতিকের মধ্যে সীমানা মুছে গিয়েছিল এবং প্রেমকে বিশ্বাসঘাতকতার কাজ হিসেবে রূপান্তরিত করা হয়েছিল। গোপনীয় সম্পর্কগুলি দৃশ্যমান ছিল না, তবে তা চাঞ্চল্য সৃষ্টি করত। অনেকের জন্য এই সম্পর্কগুলি ছিল আকস্মিক বা অপ্রকৃত। নেদারল্যান্ডসে তাদের গিমোফেন মেইডেন কি নামে ডাকা হতো, বেলজিয়ামে কিমোফেন হোয়েরেন কি এবং ফ্রান্সে কিফেমস আবোজ কি নামে পরিচিত ছিল, সবগুলোর মধ্যে শক্তিশালী অবজ্ঞাপূর্ণ অর্থ ছিল। জনসমক্ষে মাথা শেভ করা একটি অবমাননার পদ্ধতি হয়ে উঠেছিল। এই শাস্তির প্রযোগের জন্য নির্দিষ্ট একটি প্রক্রিয়া ছিল। দখলকৃত সময়ের শেষে এই শাস্তি গোপনে কার্যকর হতো, কিন্তু মুক্তির পর অভিযুক্তদের জনসমক্ষে নিয়ে আসা হতো এবং খোলা স্থানে প্রকাশ করা হতো। এই কাজগুলি বড় পরিকল্পনা সহকারে পরিচালিত হতো, যা এটি প্রায় সরকারি এক চেহারা দিত। সশস্ত্র পুরুষরা ঘরগুলিতে হানা দিয়ে শিকারদের জোরপূর্বক টেনে বের করত। তাদের মাথা শেভ করা হতো, কখনো কখনো তা নাৎসি চিহ্ন দ্বারা চিহ্নিত করা হতো। কিছু ক্ষেত্রে তাদের ছাটা তেল এবং পালক দিয়ে ঢেকে দেওয়া হতো এবং নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটতে বাধ্য করা হতো, জনতার কটাক্ষ এবং বিদ্রূপের মধ্যে। কিছু মহিলাকে পিটুনি দেয়া, পাথর ছোড়া এবং এমনকি হত্যা করা হয়েছিল। এই শাস্তি ছোট শহরেও কার্যকর হতো, যেখানে জনগণ উপস্থিত থাকত এবং সহায়ক ছিল। শুধু প্রতিরোধ আন্দোলনের সদস্যরা নয়, প্রতিটি বয়সের সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করত। একটি বিখ্যাত সহযোগিতার উদাহরণ ছিল কোকো শ্যানেল, যার ইতিহাস নাৎসিদের সাথে সম্পর্কের কারণে চিহ্নিত ছিল। বিখ্যাত ডিজাইনার হ্যান্স গুন্থার ভন ডিনক্লেজের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছিলেন, যিনি প্যারিসে জার্মান দূতাবাসে কাজ করতেন এবং হিটলারের বিশ্বাসপাত্র ছিলেন। যুদ্ধের আগে তাদের যোগাযোগ ছিল এবং দখলকালে তারা রিটজ হোটেলে একটি বিলাসবহুল স্যুটে একসাথে সময় কাটাতেন। এটি ধারণা করা হয় যে শ্যানেল জার্মানদের জন্য একটি গুপ্তচর হিসাবে কাজ করতেন। যুদ্ধের সংকট তার ব্যবসা থামিয়ে দেয়নি, বরং নতুন সুযোগ নিয়ে এসেছিল। শ্যানেল কোম্পানি, যা মূলত ইউহু পরিবার ওয়ার্থহাইমারের মালিকানাধীন ছিল, নাজি বিরোধী আইন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা ডিজাইনারকে নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ দেয়া। ওয়ার্থহাইমারদের দেশত্যাগের পর এবং তার নাৎসি সংযোগের সহায়তায় শ্যানেল কোম্পানি দখল করে নেন। ফ্রান্সের মুক্তির পর শ্যানেল প্রতিশোধ এড়াতে সক্ষম হন। তার প্রেমিকের সাথে সুইজারল্যান্ডে চলে যান, যেখানে তিনি 1954 সাল পর্যন্ত অবস্থান করেছিলেন। কৌতুকজনকভাবে, যখন তিনি তার ব্র্যান্ড পুনরুদ্ধার করার সিদ্ধান্ত নেন, তখন এটি ছিল ওয়ার্থহাইমার পরিবারের যারা তাকে আর্থিক সহায়তা প্রদান করেছিল। মহিলারা শাসনের অধীনে এবং তাদের পতন। 1943 থেকে 1945 সালের মধ্যে ইতালি একটি তীব্র চাপ ও ব্যক্তিগত সিদ্ধান্তের সময় অতিক্রম করেছিল যা ফ্যাসিস্ট এবং অ্যান্টিফ্যাসিস্ট উভয়কেই প্রভাবিত করেছিল।
যখন যুদ্ধ তার চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছিল, দেশটি একটি মনস্তাত্ত্বিক এবং আবেগীয় ভার বহন করছিল যা মুক্তির সময় উন্মুক্ত হওয়া নিষ্ঠুরতার উপর প্রভাব ফেলেছিল। জনসংখ্যা, যাদের মধ্যে ক্রোধ ছিল, তারা তাদের শাস্তি দিতে চেয়েছিল যাদের তারা মনে করেছিল এক দশকের শ্বাসনামলে অগ্নিপরীক্ষা ভোগের জন্য দায়ী। প্রতিশোধকে একটি উপায় হিসেবে দেখা হয়েছিল যাতে ফ্যাসিবাদ নির্মূল করা যায় এবং জাতির জন্য একটি নতুন অধ্যায় শুরু করা যায়। এই প্রেক্ষাপটে ফ্যাসিস্ট শাসনের সাথে সহযোগিতার সন্দেহভাজন মহিলাদের বিরুদ্ধে প্রতিশোধ একটি বিশেষ মাত্রা লাভ করেছিল। অনেক ঘটনায় মহিলারা শাস্তি পেয়েছিলেন, যদিও সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন। তাদের সংখ্যা ছাড়াও এই ঘটনাগুলি তাদের ঐতিহাসিক গুরুত্বের জন্য নথিভুক্ত এবং অধ্যয়ন করা হয়েছে। মহিলাদের মাথার চুল কেটে ফেলার অভ্যাসটি যুদ্ধ দ্বারা প্রভাবিত বিভিন্ন ইউরোপীয় অঞ্চলে একটি বারবার প্রযোগিত কর্মকাণ্ডে পরিণত হয়েছিল, যা 1945 সালের শেষ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যে মহিলারা এই অপমানের শিকার হয়েছিলেন তারা সবসময় শাসনের প্রতি প্রবল সমর্থক ছিলেন না। অনেককেই শুধুমাত্র তাদের পারিবারিক বা অনুভূতিগত সম্পর্কের কারণে শাস্তি দেওয়া হয়েছিল, যেগুলি ছিল ফ্যাসিজমের সদস্য, জার্মান সৈন্য বা এমনকি আমেরিকান সৈন্যদের সাথে। এই অত্যাচার ছিল সেই শত্রুতা ও বৈরিতার প্রতিফলন যা সেই সময়কাল প্রাধান্য পাচ্ছিল। 1922 সালে মুসোলিনি ক্ষমতায় আসার পর থেকে 1943 সালের জুলাই যে তার পতন পর্যন্ত ফ্যাসিজমের প্রতি সমাজের একাধিক অংশের মধ্যে ঘৃণার অনুভূতি বাড়তে থাকে। তার উৎখাতের পর যারা শাসনের অংশ হিসেবে বিবেচিত হয়েছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু হয়, তবে আসলেই তারা সেই শাসনে অংশগ্রহণ করেছিল কিনা তা যাচাই না করেই। 20 বছরেরও বেশি সময় ধরে জমে থাকা এই ক্ষোভ প্রতিশোধের এই প্রবণতাকে উদ্দীপিত করেছিল। মুসোলিনির অপসারণের পর ইতালি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। পুরনো মিত্র জার্মানিরা এখন আক্রমণকারী হয়ে উঠেছিল। রাজা ভিক্টর মানুয়েল তৃতীয় পিয়েত্রো বাডোগ্লিওকে নতুন সরকারের নেতা হিসেবে নিযুক্ত করেছিলেন, কিন্তু নাৎসি বাহিনী দেশটির বড় অংশ দখল করে রেখেছিল যতক্ষণ না আমেরিকান বাহিনী পৌঁছেছিল। মুক্তির এই ভূমিকা সত্ত্বেও কিছু অংশে আমেরিকানদেরকে আরেকটি দখলদার শক্তি হিসেবে দেখা হয়েছিল। ফ্যাসিজমের পতন কেবল একটি শোষণকারী সরকারের উৎখাত নয়, এটি 20 বছরেরও বেশি সময় ধরে চলা একটি শাসনের অবসানও ছিল। জনতার ক্রোধ শাস্তির মাধ্যমে নির্দিষ্ট করা হয়েছিল, যা কম সহিংস বলে মনে করা হতো, যেমন মহিলাদের মাথা শেভ করা। এটি বিশ্বাস করা হতো যে এই কাজগুলি আরও গুরুতর প্রতিশোধ প্রতিরোধ করেছিল এবং সাধারণ জনগণের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ছিল। কিছু ক্ষেত্রে বিচার বিভাগ এই কাজগুলোকে জনগণের শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় হিসেবে ন্যায়সঙ্গত করেছিল। এর একটি উদাহরণ ঘটে বার্গামো শহরে, যেখানে এক মহিলার বিরুদ্ধে এই শাস্তি প্রযোগকারীকে তিনি অভিযোগ করেছিলেন। তবে আদালত অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেয়, কারণ তারা যুক্তি দেখিয়েছিল যে ওই শাস্তি বৃহত্তর ক্ষতি রোধ করতে সহায়ক ছিল। বিচারকদের জন্য, যদিও এটি অবমাননাকর ছিল, মাথা শেভ করা ছিল একটি শাস্তি যা জীবন বা শারীরিক অখণ্ডতার মতো মৌলিক অধিকারগুলির বিরুদ্ধে লঙ্ঘন ছিল না। ক্ষমতার প্রলোভন। একজন অভিনেত্রী যিনি এক নাৎসির প্রেমে পড়েছিলেন। তার সময়ে পরিচিত, তার সৌন্দর্যের জন্য প্রশংসিত এবং সীমিত অভিনয় প্রতিভার অধিকারী লিডা বারারোভা চলচ্চিত্র জগতে খ্যাতি অর্জন করেছিলেন। তবে তার দুর্ভাগ্য তাকে গৌরব থেকে বঞ্চনা এবং অবজ্ঞায় নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তিনি অজ্ঞাতবাসে তার জীবন কাটিয়েছিলেন। তিনি তার যুবকালে পর্দার সবচেয়ে দ্যুতি ছড়ানো চরিত্রগুলির মধ্যে একটি ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তিনি একটি কম গুরুত্বের অভিনেত্রীতে পরিণত হন। তিনি লুদমিলা বাবকোভা নামে জন্মগ্রহণ করেন এবং এমন একটি পরিবারের মধ্যে পৃথিবীতে আসেন যেখানে শিল্পের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। তার বাবা পৌরসভায় কাজ করতেন আর তার মা অপেরায় কাজ করতেন। তার বোন জোরকা, যিনি আরও বড় একাডেমিক প্রশিক্ষণ লাভ করেছিলেন এবং যার প্রতিভার প্রশংসা করতেন সমালোচকরা, তিনিও অভিনয়ে যোগ দিয়েছিলেন। তবে তার ক্যারিয়ার মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে ব্যাহত হয়, যা তাকে এক বিষাদময় শেষের দিকে নিয়ে যায়। এটি বলা হয়েছিল যে অভিনেত্রীও একই ধরনের সমস্যা প্রদর্শন করতেন, যদিও তাতে ততটা গুরুতরতা ছিল না। প্রাগে ছোট্ট একটি নাট্য প্রশিক্ষণ শেষে বারারোভা চলচ্চিত্র শিল্পে দ্রুত উঁচুস্থান অধিকার করেন। তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্যাট্রিয়েট স্কাইড 1932 সালে মুক্তি পায়, যখন তার বয়স ছিল মাত্র 18। পরবর্তী 2 বছরে তিনি চেকোস্লোভাকিয়ায় প্রায় 20টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং তার দেশটির মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার সাফল্য শীঘ্রই সীমান্ত অতিক্রম করে এবং 1935 সালে বারকারোল চলচ্চিত্রটি তাকে তার মাতৃভূমির বাইরে সুযোগ প্রদান করে। এমনকি তাকে হলিউডে স্থানান্তরের প্রস্তাবও দেওয়া হয়, তবে তিনি ইউরোপে তার ক্যারিয়ার অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।
1936 সালে শক্তিশালী চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ইউএফএ তাকে চাকরি দেয় এবং তিনি জার্মানিতে চলে যান। সেখানে তার অবস্থানকালে তিনি বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করেন, তাদের মধ্যে ছিলেন অভিনেতা গুস্তাভ ফ্রোহলিচ। তবে তার জীবন নাটকীয়ভাবে বদলে যায় যখন তিনি জোসেফ গোয়েবলস, নাৎসি শাসনের প্রোপাগান্ডা মন্ত্রীর সাথে পরিচিত হন এবং আদল্ফ হিটলারের বিশ্বস্ত পুরুষ ছিলেন। যে সাক্ষাৎটি প্রথমে একটি সাধারণ দেখা সাক্ষাৎ ছিল, তা এক সময়ে একটি সম্পর্কের মধ্যে রূপান্তরিত হয় যা নাৎসি নেতার উপর গভীর প্রভাব ফেলে। সময়ের সাথে বারারোভা বলেছিলেন যে তিনি পুরোপুরি বুঝতে পারেননি যে সেই সম্পর্কের কী পরিণতি হতে পারে এবং তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করেননি। তবে জার্মান উচ্চপদস্থদের সাথে তার সম্পর্ক তাকে ব্যক্তিগত এবং পেশাগতভাবে লাভবান করেছিল। এমনকি হিটলার, যিনি চলচ্চিত্রের প্রতি বিশেষ আগ্রহী ছিলেন, তাকে দেখা করার অনুরোধ করেন এবং তাকে জার্মান নাগরিকত্ব অফার করেন। এই পর্যায়ে তার চিত্রটি নাৎসির সাথে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছিল, যা পরে তার জন্য অত্যন্ত মূল্যবান ছিল। সে সময়ে তিনি এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণতির বিষয়ে সচেতন ছিলেন না। 1936 সালে গোয়েবলসের সাথে তার সম্পর্ক শুরু হওয়ার পর থেকে চাপ বাড়তে থাকে এবং সময়ের সাথে সাথে এই সম্পর্কের রাজনৈতিক চাপ আরও তীব্র হয়ে ওঠে, যা একসময় হিটলারকেও সরাসরি মোকাবিলা করতে বাধ্য করে। অন্য অনেক চলচ্চিত্র প্রোডাকশন মন্ত্রীর প্রেমের সম্পর্কের চেয়ে এই সম্পর্কটি অপ্রত্যাশিতভাবে আরও গভীর হয়ে ওঠে। চেক অভিনেত্রীর উপর এতই প্রভাব ছিল যে গোয়েবলস নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন, যাতে তিনি তার সঙ্গী বারারোভাকে নিয়ে জাপানে দূত হিসেবে চলে যেতে পারেন এবং নতুন জীবন শুরু করতে পারেন। তবে হিটলার তার সরকারের এমন একটি গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর চিন্তা থেকে, বিশেষ করে মিউনিক চুক্তির স্বাক্ষরের সময়, যা জার্মানিকে চেকোস্লোভাকিয়ার কিছু অংশ প্রদান করেছিল, এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন। একটি স্ক্যান্ডাল যা তার অবস্থান দুর্বল করতে পারে তা রোধ করার জন্য তিনি বারারোভাকে দেশ থেকে চলে যাওয়ার আদেশ দেন। অন্যদিকে গোয়েবলসের স্ত্রী ম্যাগডা অভিনেত্রীকে মন্ত্রীর জীবনে থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এর ফলস্বরূপ বারারোভা তাকে তার মাতৃভূমিতে ফেরত পাঠানো হয়েছিল। জার্মানিতে তার সময়কালে তিনি 7টি জার্মান ভাষার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে বিদেশি উচ্চারণের কোনো চিহ্ন ছিল না। ওই সিনেমাগুলির মধ্যে কিছু সূক্ষ্মভাবে শাসন ব্যবস্থার আদর্শবিদ্যাকে প্রকাশ করেছিল, যেমন প্যাট্রিয়টেন 1937 চলচ্চিত্রে, যেখানে তার চরিত্রটি এক ফরাসি বাড়িতে আশ্রয় নেওয়া একটি জার্মান গুপ্তচরের প্রেমে পড়েছিল। চেকোস্লোভাকিয়ায় ফিরে আসার পর তার দেশটি আর আগের মতো ছিল না। এটি এখন নাৎসি শাসনের অধীনে একটি উপনিবেশে পরিণত হয়েছিল, যাকে বোহেমিয়া ও মোরাভিয়ার প্রোটেক্টরেট বলা হয়েছিল। যদিও জার্মানিতে তাকে সিনেমায় কাজ করার অনুমতি দেয়া হয়নি, প্রাগে তিনি তার ক্যারিয়ার পুনরায় শুরু করার জন্য কোনো প্রাথমিক বাধার মুখে পড়েননি। বারারোভা তার উচ্চমানের সামাজিক জীবন চালিয়ে যান। এই সময়ে তিনি চেক রাজনীতিবিদ এবং জার্মান শাসকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন। তার ক্ষমতাসীন ব্যক্তিদের সাথে সম্পর্ক গোপন ছিল না। একটি পরিষ্কার উদাহরণ ছিল তার কার্ল হারমান ফ্রাঙ্কের সাথে সম্পর্ক, যিনি প্রোটেক্টরেটের বিভিন্ন পদে কাজ করেছিলেন এবং কয়েক বছর পরে যুদ্ধাপরাধের জন্য ফাঁসির দণ্ডিত হয়েছিলেন। জার্মান চলচ্চিত্র শিল্পে তার অবস্থান বজায় রাখতে বারারোভা তার পদবি থেকে চেক শেষাংশটি বাদ দিতে সম্মত হন এবং শুধুমাত্র উবারকি নামে পরিচিত হন। যদিও তার সহযোগিতামূলক সম্পর্ক তাকে কিছু সময়ের জন্য চলচ্চিত্রে অবস্থান বজায় রাখতে সহায়ক হয়েছিল, যুদ্ধের কারণে চলচ্চিত্রের উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। পর্দায় সুযোগের অভাবে তিনি থিয়েটার খুঁজতে শুরু করেন এবং ব্যারান্ডভ এবং প্রাগ জাতীয় থিয়েটারে বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেন। তবে তার মঞ্চ কর্মক্ষমতা সবসময় সমালোচকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পায়নি, যা তার শিল্পী জীবনের ওঠানামা প্রতিফলিত করছিল। সাধারণভাবে তার কাজের প্রতি প্রতিক্রিয়া ইতিবাচক ছিল, তবে তার অভিনয় এতটা চমকপ্রদ ছিল না যাতে তাকে থিয়েটারের ক্ষেত্রে ব্যতিক্রমী হিসেবে গণ্য করা যায়। কারেল জিনসি কোম্পানিতে তিনি তার বোন জোরকার জন্য একটি সহকারী চরিত্র গ্রহণ করেন, যিনি মঞ্চে তার চেয়ে বেশি প্রতিভাধর ছিলেন। তার থিয়েটারের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল এবং প্রোটেক্টরেটে সুযোগের অভাব, এছাড়া চেক চলচ্চিত্রে অংশগ্রহণের নিষেধাজ্ঞা, তাকে 1943 সালে মুসোলিনির ইতালিতে নতুন ক্যারিয়ার খুঁজতে বাধ্য করেছিল। ইতালিতে তার প্রথম সময়কালে তিনি 1942 এবং 1944 সালের মধ্যে 6টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অংশগ্রহণ করেন, যেখানে দেশটির চলচ্চিত্র শিল্পে তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। তার ভাষাজ্ঞানও আবার প্রমাণিত হয়েছিল। সিডনি, যিনি তার চলচ্চিত্রের কিছু বিশ্লেষণ করেছেন, তিনি বলেছেন যে লা ফোরনারিনা চলচ্চিত্রে, যা ওই সময়ের একটি প্রোডাকশন ছিল, যদিও তার অভিনয় চমকপ্রদ ছিল না, তবুও তার ইতালিয়ান ভাষার উপর তার দক্ষতা প্রশংসনীয় ছিল।
তবে যখন মিত্রবাহিনী ইতালির ভূমিতে অগ্রসর হতে শুরু করে, চলচ্চিত্র শিল্প স্তব্ধ হয়ে যায় এবং অভিনেত্রীকে প্রাগে ফিরে যেতে বাধ্য করা হয়। তার স্মৃতিচারণের বই হুইদাস তার জীবনযাত্রার অবিরাম স্থান পরিবর্তনকে তুলে ধরে। তার ফিরে আসার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে এবং চেকোস্লোভাকিয়ায় শাসন পরিবর্তনের ফলে তার স্থিতিশীলতা বিপদের সম্মুখীন হয়। সম্ভাব্য পরিণতির পূর্বাভাস দিয়ে তিনি অভিনেতা হ্যান্স অ্যালবার্সের সাথে জার্মানি পালিয়ে যান। একসাথে তারা বাভেরিয়ায় তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে একটি গাড়িতে যাত্রা শুরু করেন, তবে তাদেরকে আমেরিকানরা আটকে দেয়। প্রতিশোধ এড়ানোর জন্য তিনি মানসিক রোগের নাটক করেছিলেন এবং মিউনিখে একটি সানাটোরিয়ামে ভর্তি হন। সেপ্টেম্বর 1945 সালে তাকে প্রাগ থেকে ডাকা হয়েছিল এবং সেখানে পৌঁছানোর পর তাকে বিচারাধীনে আটক করা হয়েছিল। অবাক করা বিষয় হল, তাকে নাৎসি উচ্চপদস্থদের সাথে তার সম্পর্কের জন্য অভিযুক্ত করা হয়নি, বরং তাকে একটি গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যা থিয়েটার পরিচালক বুইল পেল্লিকের দ্বারা করা হয়েছিল। এই পরিচালক, যিনি প্রোটেক্টোরেটের সময়কালীন জালিয়াতির জন্য আগে কারাগারে ছিলেন, তার সাক্ষ্য অনুযায়ী একটি অংশে দণ্ডিত হয়েছিলেন এবং ধারণা করা হয় যে তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। অবশেষে 1946 সালের ডিসেম্বর মাসে অভিনেত্রী নির্দোষ ঘোষণা করা হয় এবং মুক্তি পায়। তবে তার জার্মান চলচ্চিত্র শিল্পে অংশগ্রহণের জন্য তাকে চেকোস্লোভাকিয়ায় অভিনয় করতে নিষেধ করা হয়েছিল এবং প্রাগে তার বাসস্থান হারাতে হয়েছিল, কারণ কর্তৃপক্ষ দ্বারা আরোপিত জরিমানা তিনি পরিশোধ করেননি। তার মুক্তির পর তিনি জানকো পেকির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যিনি একটি থিয়েটার দৃশ্যের সাথে যুক্ত একজন ব্যবসায়ী এবং কমিউনিস্ট সরকারের অভ্যন্তরীণ মন্ত্রীর ভাগ্নে। তার সাথে তার সম্পর্ক সম্ভবত তার অতীত সহযোগিতামূলক সম্পর্কের পরিণতিতে তার পরবর্তী জীবনে কিছুটা প্রভাব ফেলেছিল। 2 বছর তিনি তার স্বামীর সাথে পুতুলের শিল্পে কাজ করেন, তবে 1948 সালে কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠার পর তারা উভয়ে অস্ট্রিয়া অভিবাসন করেন। তার নির্বাসন তাকে আর্জেন্টিনা, স্পেন এবং ইতালি নিয়ে গিয়েছিল, যেখানে তিনি তার ক্যারিয়ার পুনরায় উজ্জীবিত করতে সক্ষম হন। তিনি 5টি ইতালিয়ান প্রোডাকশনে প্রতিষ্ঠিত হন, স্প্যানিশ সিনেমাতে প্রবেশ করেন এবং তার ভাষাগত ক্ষমতা বৃদ্ধি করেন। থিয়েটারে তিনি অস্ট্রিয়া এবং জার্মানিতে একাধিকবার অভিনয় করেন। 50-এর দশক থেকে তার ক্যারিয়ার একটি পুনর্জন্মের অভিজ্ঞতা লাভ করে। 1956 এবং 1957 সালের মধ্যে তিনি 7টি স্প্যানিশ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। 1956 সালে তিনি পেকির সাথে তার বিবাহ বিচ্ছেদ করেন এবং 1970 সালে কুর্ট লুন্ডওয়াল, একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে দ্বিতীয় বিয়ে করেন, যিনি 3 বছর পর মারা যান। 1960-এর দশকে তার পর্দায় উপস্থিতি হ্রাস পায় এবং প্রায় সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়, শুধুমাত্র রেইনার ভার্নার ফ্যাসবিন্ডারের পরিচালনায় লাস তাগ্রিমাস আমারগাস দে পেত্রা ভন কান চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত চরিত্র ছাড়া। 1999 সালে তিনি লাস মুজেরেস দে হিটলার ডকুমেন্টারিতে অংশ নেন, যা তার সিনেমায় শেষ উপস্থিতি ছিল। লিডা বারারোভা 2000 সালে সালজবুর্গে 5 বছর বয়সে মৃত্যুবরণ করেন। একটি কৌতূহলপূর্ণ ঘটনা তার জীবনে জোসেফ গোয়েবলসের প্রভাব সম্পর্কে একটি চিত্র তুলে ধরে। যুদ্ধের শেষের দিকে প্রোপাগান্ডা মন্ত্রী তার ব্যক্তিগত ফাইল ধ্বংস করার সিদ্ধান্ত নেন। তার সহকারী ভন হর্ন জানিয়েছিলেন যে একটি ফটোগ্রাফের সংগ্রহ পর্যালোচনা করার সময় তিনি একটি নির্দিষ্ট ছবির উপর থেমে যান এবং উচ্ছ্বসিত হয়ে বলেন, এটি সত্যিই একটি সুন্দর মহিলা। কি চিত্রটি লক্ষ্য করার পর সহকারী অভিনেত্রীর মুখ চিনতে পারেন। গোয়েবলস কয়েক সেকেন্ড ফটোগ্রাফিটি দেখলেন, সেটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে এবং আগুনে ছুড়ে দিয়ে বললেন, এটি সবকিছুর সঙ্গে পুড়ে যাক। যুদ্ধ দ্বারা চিহ্নিত জার্মান সেনাদের সন্তানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেলজিয়ামে অনেক নারী ভেরমাক্ট সেনাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন, যার ফলে হাজার হাজার শিশু জন্মগ্রহণ করে। তাদের কি যুদ্ধের সন্তান কি নামে পরিচিতি লাভ হয়েছিল, কারণ তাদের অস্তিত্ব ছিল সরাসরি এই সংঘর্ষের ফলস্বরূপ। বেশিরভাগ ক্ষেত্রে এই সম্পর্কগুলি জোরপূর্বক ছিল না, বরং দম্পতিদের মধ্যে আসল অনুভূতির ফলস্বরূপ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে যা ঘটেছিল তার বিপরীতে, যখন জার্মানরা সাধারণ মানুষকে আতঙ্কিত করেছিল, দ্বিতীয় দখলকালে তাদের সেনাদের স্থানীয় জনসংখ্যার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছিল। নারীদের বিরুদ্ধে যে কোনো ধরনের নির্যাতন ও আক্রমণ কঠোরভাবে শাস্তি প্রদান করা হতো। সেনাদেরকে দখলকৃত এলাকার মহিলাদের সাথে বিবাহ করার অনুমতি দেয়া হয়নি, তাই এই সম্পর্কগুলির বেশিরভাগই গোপন ছিল। বিবাহ আনুষ্ঠানিকভাবে সম্পাদন করার কোনো উপায় না থাকায় মহিলারা একা থেকে যেতেন এবং অনেক ক্ষেত্রেই তারা সমাজ থেকে বঞ্চিত হতেন। কিছু নারী তাদের সন্তানদের প্রতিষ্ঠানগুলিতে ফেলে দেওয়া বা দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিতেন, যাতে তারা সমাজের বঞ্চনা থেকে মুক্ত থাকতে পারে এবং একটি সাধারণ জীবন ফিরে পেতে পারে।
অন্যান্যরা সামাজিক অবমাননা এবং অর্থনৈতিক সমস্যার মুখে একা তাদের সন্তানদের লালন পালন করার সিদ্ধান্ত নেন। অনেক মা তাদের সন্তানদের উৎস গোপন রাখতে বেছে নিয়েছিলেন। শিশুরা প্রায়শই কৌতূহল বা অন্যদের মন্তব্যের কারণে প্রশ্ন করত, যা একটি বেদনাদায়ক ইতিহাস মনে করিয়ে দিত। তাদের পিতৃ পরিচয় সাধারণত তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর আবিষ্কৃত হতো। কিছু সন্তান তাদের পিতাকে খুঁজে পেতে সক্ষম হন, কিন্তু অন্যরা কখনও তাদের মা বা বাবা কাউকেই জানতে পারেননি। নেদারল্যান্ডসে গবেষণায় জানা গেছে যে 1940 থেকে 1945 সালের মধ্যে প্রায় 1,400,000 নারী জার্মানদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন। এই সম্পর্কগুলির থেকে প্রায় 1,3,000 থেকে 1,5,000 শিশু জন্মগ্রহণ করে, যারা শত্রুতাপূর্ণ পরিবেশে বড় হয়েছিল। এরা শুধুমাত্র অবহেলা এবং হয়রানির শিকার ছিল না, বরং ব্যুরোক্র্যাটিক প্রতিবন্ধকতাগুলোর মুখে পড়ে চাকরি এবং সুযোগ পাওয়া তাদের জন্য কঠিন ছিল। তাদের মায়েরা, যাদেরকে অবজ্ঞার সাথে খিমফেন মেইডেন কি জার্মানদের মেয়েরা বলা হতো, তারাও যুদ্ধের পর শান্তি খুঁজে পাননি। কিছু মায়েকে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হয়েছিল এবং কারাগারে বা গৃহবন্দী করা হয়েছিল। অন্যরা তাদের বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হওয়ার কারণে শ্রম শিবিরে পাঠানো হয়েছিল। কিছু মহিলা বিদেশে পালিয়ে গিয়েছিলেন তাদের সন্তানদের সঙ্গে নিয়ে। মিকা ডিডেরিখের ঘটনা এই বাস্তবতার একটি প্রতিফলন। তিনি একটি নেদারল্যান্ডসের মায়ের এবং এক জার্মান পিতার মেয়ে এবং যুদ্ধ চলাকালীন সময়ে জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা গুরুতর আহত, তার দৃষ্টি হারিয়েছিলেন এবং পরিবারটি পিতামহ মহিলাদের সাথে বাস করছিল। 1947 সালে তার পিতা মারা যান, যা তার মায়েকে তার সাথে নেদারল্যান্ডসে ফিরে যেতে বাধ্য করে। তবে যাত্রাটি সহজ ছিল না। যুদ্ধবিধ্বস্ত জার্মানি পার করতে 3 দিন সময় লেগেছিল এবং সীমান্তে পৌঁছানোর পর তাদের একটি নতুন সমস্যার সম্মুখীন করতে হয়েছিল, তাদের জার্মান উৎসের কারণে প্রত্যাখ্যান। মা এবং মেয়ে কঠিন পরিস্থিতি সত্ত্বেও বৈধভাবে সীমান্ত পার করতে সক্ষম হন এবং আমস্টারডামে বসবাস শুরু করেন। এই নতুন শহরে মনিকার মা আবারও এক নেদারল্যান্ডসের নাগরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাদের পুরানো ইতিহাস রেখে। বছর জুড়ে মনিকা তার পিতামহ এবং পিতামহীর সাথে ছুটি কাটাত, যতক্ষণ না তার অতীতের স্মৃতি তার জন্য খুবই ভারী হয়ে ওঠে। তার জার্মান উৎস গোপন রাখার প্রচেষ্টা সত্ত্বেও সে স্কুলে হয়রানির শিকার হয় এবং তার বাবা সম্পর্কে ক্রমাগত প্রশ্নের মুখে পড়ে। এই চাপের মুখে মনিকা চুপ থাকার সিদ্ধান্ত নেয়, তার মানসিক স্থিতিশীলতা রক্ষা করতে। 2006 সালে তিনি একটি বইয়ের মাধ্যমে তার গল্প শেয়ার করার সিদ্ধান্ত নেন, যার শিরোনাম ছিল কোয়ালকিরা রাপাদা ডেবিকেদার স্টেকুয়েদা, যেখানে তিনি যুদ্ধের সময় জার্মান সেনাদের সাথে আবেগপূর্ণ সম্পর্ক স্থাপন করা মহিলাদের বাস্তবতা এবং এসব সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানদের নিয়ে গবেষণা করেছিলেন। 6 বছর পর 2012 সালে তিনি তার আত্মজীবনী রেকুয়েম ব্রোস দে উনানিয়া আলেমানা প্রকাশ করেন, যেখানে তিনি হোল্যান্ডে ছোটবেলা থেকেই যে প্রত্যাখ্যান এবং বৈষম্যের মুখোমুখি হয়েছিলেন তা বর্ণনা করেছিলেন। তার সাক্ষ্য কেবল তার নিজেরই ছিল না, বরং অন্যান্য শত্রু সন্তানদেরও ছিল। এই বর্ণনাগুলি, যা গভীর অনুভূতির সাথে পূর্ণ, সেই সময়কালের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উন্মোচন করেছে। নিষ্ঠুর এবং সহিংস জার্মানির চিত্রের পরিবর্তে এক শত্রু উদ্ভূত হয়েছে যার একটি মানবিক, বন্ধুত্বশীল এবং মাধুর্যপূর্ণ মুখ রয়েছে। এই পৃষ্ঠাগুলির মাধ্যমে এমন গল্পগুলি উঠে এসেছে যেখানে সন্তানরা তাদের উৎস দ্বারা চিহ্নিত হয়েছে, পাশাপাশি নিষিদ্ধ প্রেমের গল্প যা পরিবারগুলি প্রত্যাখ্যান করেছিল এবং সমাজের দ্বারা ভুলে যাওয়া হয়েছিল। এভাবে বইটি একটি মৌলিক ধারণাকে প্রশ্নবিদ্ধ করে, কেন যারা শত্রু হিসেবে চিহ্নিত হয়েছিল তাদের সন্তানদের যুদ্ধের দোষ নিতে হবে। অন্যদিকে জার্মান সেনার সাথে সম্পর্কিত এক ফ্লেমিশ মায়ের এবং জার্মান সেনা পিতার কন্যা গার্লিন্ডা শিলেন ফ্রাঙ্কফোন পরিবেশে বড় হয়েছিলেন। 2007 সালে তার মায়ের বৃদ্ধ বয়সে তাকে তার পিতার নাম কাল জানানোর পর তার উত্তর খুঁজে পাওয়ার আগ্রহ আরও বৃদ্ধি পায়। তার কাজ এল নিনো কুকো ইনজেনাডো পোর এল এনিমিগো 1940-1945-এ লেখিকা তার মাতামহ মহিলাদের ভয় বর্ণনা করেছেন, যারা জানতে পেরেছিলেন যে তার নাতনি একজন জার্মান সেনার মেয়ে। লোভাইনা থেকে আসা তারা প্রথম বিশ্বযুদ্ধে নিজেদের শহরের ধ্বংস দেখেছিল, যা আক্রমণকারীরা ঘটিয়েছিল। তারা ভালো করেই জানত যে নারীরা শত্রু সৈন্যদের শিকার হয়েছিল, তাদের সন্তানদের কিভাবে দেখা হয়েছিল, এবং এজন্য তারা তাদের মেয়ে এবং ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ সম্পর্কে উদ্বিগ্ন ছিল। এই বইটি 70টি সাক্ষ্য নিয়ে এসেছে, যেখানে যুদ্ধকালীন সময়ে বেলজিয়ান শিশুরা নিজেদের জীবন কিভাবে মার্জিত হয়েছিল তা প্রথমবারের মতো বর্ণনা করেছে। এই গল্পগুলির অনেকগুলিতেই সন্তানরা তাদের জৈবিক পিতাদেরকে আদর্শ মনে করেছিল, আশা করেছিল একদিন তারা তাদের কঠিন বাস্তবতা থেকে মুক্তি পাবে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেই আশা একদিন মুছে গিয়েছিল।
এই কাজটির মধ্যে স্পষ্টভাবে যে প্রশ্নটি উঠে আসে তা হল, বেলজিয়ান মহিলারা সত্যিই কি জার্মানদের আক্রমণকারী এবং শত্রু হিসেবে দেখতেন? শিলেনের করা সাক্ষাৎকারের মাধ্যমে উত্তরটি অন্যরকম মনে হয়। অনেক ক্ষেত্রেই তাদেরকে শোষক হিসেবে দেখার পরিবর্তে তারা তাদের বর্ণনা করেছিল আকর্ষণীয় তরুণ পুরুষ হিসেবে, উন্নত শিষ্টাচারে এবং নিখুঁত ইউনিফর্ম পরিহিত, যা স্থানীয় পুরুষদের রুক্ষতা এবং কম উদারতার সাথে তুলনা করা যেত। এই একই থিমের মধ্যে এক এবিএ গায়িকার কাহিনী এবং নরওয়ে একটি বিতর্কিত পরীক্ষার ঘটনাটি এই গল্পের আরেকটি দিক প্রকাশ করে। 5 নভেম্বর 1945 সালে আন্নিফ্রিড লিংস্টার জন্মগ্রহণ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 6 মাস পর। সেই সময়ে তৃতীয় রাইখের সেনারা 5 বছরের জন্য নরওয়ে দখল করে রেখেছিল। তার মা, এক তরুণী অবিবাহিত নারী সিন্নি, একা তাকে লালন পালন করেছিলেন যখন তিনি বিয়রকাসেন গ্রামে তার সম্প্রদায়ের অবমাননার মুখোমুখি হচ্ছিলেন। গ্রামের বাসিন্দাদের কাছে তিনি এবং অন্য অনেক নারী যারা জার্মান সৈন্যদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে দেখা হয়েছিল। তবে তার একমাত্র অপরাধ ছিল 6 বছর বয়সে আলফ্রেড হাসে, একজন ভেরমাক্ট সেনার প্রেমে পড়া। এই সম্পর্ক থেকেই আন্নিফ্রিড জন্মগ্রহণ করেন, যিনি নাৎসি প্রকল্প কি লেবেন্সবর্ন কু এর অংশ ছিলেন, যা হেইনরিখ হিমলার দ্বারা সমর্থিত ছিল। এই প্রকল্পটির উদ্দেশ্য ছিল আর্কিটিপাল জাতিগত বৈশিষ্ট্যযুক্ত শিশুদের জন্মের জন্য সেনাদের উৎসাহিত করা, যা জাতিগতভাবে যথাযথ নারীদের সাথে তাদের সন্তান ধারণ করতে প্ররোচিত করেছিল। এটি শুধু জার্মানিতে নয়, দখলকৃত অঞ্চলেও প্রয়োগ করা হয়েছিল। নরওয়েতে সিন্নি, একা এবং দারিদ্র্যগ্রস্ত, তার মেয়েকে আন্নিফ্রিড লিংস্টার নামে নামকরণ করেন। দশক পরে পৃথিবী তাকে ফ্রিদা নামে চিনবে, একজন এবিএর আইকনিক কণ্ঠস্বর। ফ্রিদার ভুলে যাওয়া অতীত, এক জীবন নির্বাসন এবং খ্যাতির মধ্যে। আন্নিফ্রিড লিংস্টাডের মা তার সম্প্রদায়ে বছরের পর বছর কষ্ট এবং প্রত্যাখ্যানের শিকার হয়েছিলেন। বলা হতো যে তার গর্ভাবস্থা একটি সাধারণ খাদ্য বিনিময়ের ফলস্বরূপ, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। তিনি গভীরভাবে এক তরুণ জার্মান সেনা আলফ্রেড হাসে প্রেমে পড়েছিলেন। তবে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, তিনি অদৃশ্য হয়ে যান এবং তার সম্পর্কে কিছু জানা যায়নি। নাৎসি শাসনের পরাজয়ের পর জার্মান সেনাদের সন্তানদের বিরুদ্ধে শত্রুতা চরম স্তরে পৌঁছেছিল। নরওয়েজীয় মনোবিজ্ঞানীরা, যারা সরকারের মাধ্যমে এই সেনাদের সন্তানদের এবং তাদের এক মায়েদের পরিস্থিতি মূল্যায়ন করতে নিযুক্ত ছিলেন, একটি হতাশাজনক প্রতিবেদন প্রকাশ করেন। যেসব মহিলারা শত্রুদের সাথে সম্পর্ক রেখেছিলেন তাদেরকে নিম্নবুদ্ধি, সামাজিক অভিযোজনের সমস্যা এবং এমনকি মস্তিষ্কজনিত দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হতো। আন্নিফ্রিড ছিলেন প্রায় 12,000 শিশুর মধ্যে একজন, যারা নরওয়েতে লেবেন্সবর্ন প্রকল্পের অধীনে জন্মগ্রহণ করেছিলেন, যা নাৎসিরা আর্স জাতির বংশবৃদ্ধি উৎসাহিত করতে চালু করেছিল। তবে তৃতীয় রাইখের পতন এই প্রকল্পটি বাতিল করে দেয়। এর ফলস্বরূপ হাজার হাজার শিশু মনস্তাত্ত্বিক হাসপাতালগুলোতে বন্দী ছিল, আর অনেককে তাদের পরিবারসহ বহিষ্কার করা হয়েছিল। তাদেরকে দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়েছিল। 2 বছর পরিত্যাগ এবং অবজ্ঞার পর সিনি লিংস্টার তার মেয়েকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেন। তার মা আর্টির সঙ্গে তারা সুইডেনে অভিবাসন করেন, নতুন একটি শুরু খুঁজতে, অতীতের ছায়া থেকে দূরে। দুর্ভাগ্যবশত ফ্রিদার মা স্থানান্তরের কয়েক মাস পরই মারা যান। যদিও তার মৃত্যুকে কিডনি অক্ষমতা হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যারা তাকে জানতেন তারা বলেছিলেন যে দুঃখ এবং পরিত্যাগ তার শারীরিক অবনতি ঘটিয়েছিল। ফ্রিদার লালন পালন তার পিতামহী আর্টির হাতে ছিল, যিনি এক নিবেদিত মহিলা ছিলেন এবং তার মেয়ের সঙ্গীতের প্রতি ভালোবাসাকে উৎসাহিত করেছিলেন। সেলাইকার হিসেবে সীমিত আয় সত্ত্বেও তিনি তার নাতনির জন্য একটি পিয়ানো ক্রয় করেছিলেন, যাতে সে তার প্রতিভা বিকাশ করতে পারে। তার প্রচেষ্টা দ্রুত ফল দিয়েছিল। 16 বছর বয়সে তরুণীটি মঞ্চে ব্যাপক আত্মবিশ্বাস প্রদর্শন করেছিল, তার কণ্ঠস্বর সবার মন মুগ্ধ করেছিল এবং সুযোগগুলি আসতে শুরু করেছিল। তার আকর্ষণ এবং কণ্ঠস্বরের দক্ষতা ধন্যবাদ তাকে সুইডিশ সঙ্গীত শিল্পের দ্বারা আবিষ্কৃত করা হয়েছিল এবং টেলিভিশন প্রতিযোগিতায় খ্যাতি অর্জন করতে শুরু করেছিলেন। ছোটবেলা থেকেই ফ্রিদা বিশ্বাস করতেন যে তার বাবা নৌবিভ্রাটে মারা গেছেন এবং কখনও লেবেন্সবর্ন প্রকল্পের উৎস জানতেন না। তবে যখন তিনি এই বিয়ের সাথে সফলতা অর্জন করছিলেন এবং বেনি অ্যান্ডারসনের সঙ্গে তার রোমান্স উপভোগ করছিলেন, এক জার্মান ভক্ত তাকে একটি চমকপ্রদ গোপনীয়তা প্রকাশ করেন: তার বাবা জীবিত। আলফ্রেড হাসে, যিনি জার্মানিতে একটি নতুন পরিবার গড়েছিলেন এবং একটি কেকের দোকানে কাজ করছিলেন, তার সঙ্গে সাক্ষাতের প্রস্তাব গ্রহণ করেন। বেনি সাক্ষাৎটি সংগঠিত করেন। তবে প্রত্যাশিত পুনর্মিলনটি ফ্রিদার কল্পনার মতো হয়নি। তার বাবা মার সঙ্গে সম্পর্ক কখনোই দৃঢ় হয়নি।
যদিও খবরটি তাকে শিহরিত করেছিল, সময় প্রমাণ করেছে যে সাক্ষাৎটি কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল। এই মানসিক সংকটে তার বেনির সঙ্গে সম্পর্ক দুর্বল হতে শুরু করেছিল। তার 2 সন্তানদের সমর্থনের সত্ত্বেও দুঃখ তাকে গভীর বিষণ্ণতায় ডুবিয়ে দিয়েছিল। সময়ের সাথে তিনি তার বাবাকে খুব কম সংখ্যক সময় দেখেছিলেন, তবে কখনোই তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেননি। আমি তাকে এমনভাবে ভালোবাসতে পারি না যেমন সে আমার শৈশবকালে উপস্থিত ছিল, তিনি একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন। আলফ্রেড হাসে 2-3 ফেব্রুয়ারি 2009 মারা যান, তার মেয়ের সাথে কোনো প্রকৃত সম্পর্ক না রাখার পর। ফ্রিদা তার শৈশবের আঘাতগুলিকে পিছনে ফেলার চেষ্টা করেছিলেন এবং তার অতীত সম্পর্কে নীরব থাকার সিদ্ধান্ত নেন। 1981 সালে বেনির সাথে তার বিচ্ছেদের পর তিনি জার্মান রাজপরিবারের সদস্য প্রিন্স হেইনরিক রুজো রেজুস ভন প্লাওয়েনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্কটি তাকে অভিজাত্যে প্রবেশের সুযোগ দেয় এবং তিনি সু আল্টেসা সেরেনিসিমা লা প্রিন্সেসা আন্নিফ্রিড রেজুস কন্ডেসা দে প্লাওয়েন শিরোনাম পান। শত্রুর মায়েরা, সুরক্ষা এবং প্রত্যাখ্যানের মধ্যে নাৎসি কর্তৃপক্ষ তাদের সেনাদের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করত, এমনকি ব্যক্তিগত জীবনে। এই তদারকির অংশ হিসেবে তারা যৌন সংক্রান্ত রোগের বিস্তার রোধ করতে গর্ভনিরোধক বিতরণ করত এবং দখলকৃত এলাকায় সেনাদের যৌন জীবন নিয়ন্ত্রণ করতে পতিতালয় স্থাপন করেছিল। এই পদক্ষেপগুলির পরেও বহু তরুণ সেনা যুদ্ধে স্থানীয় মহিলাদের সঙ্গে আবেগপূর্ণ সম্পর্ক শুরু করেছিল, যা প্রায়শই শাসিত শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করার উপায় হিসেবে বা সংঘর্ষের মাঝখানে সান্ত্বনা খোঁজার চেষ্টা হিসেবে দেখা যেত। যুদ্ধের মানসিক প্রভাব এই সম্পর্কগুলিকে শুধু তাৎক্ষণিক নয়, বরং বিশাল আবেগের মধ্যে একটি আশ্রয়ের চেষ্টা হিসাবে পরিণত করেছিল, যা বিশৃঙ্খলা এবং ধ্বংসের মাঝে গভীর অনুভূতির খোঁজ। তবে এই সম্পর্কগুলির প্রতি দৃষ্টিভঙ্গি দেশভেদে ভিন্ন ছিল, যা সামাজিক ও সাংস্কৃতিক প্রসঙ্গের উপর নির্ভর করত। নরওয়েতে উদাহরণস্বরূপ বিশ্বাস ছড়িয়ে পড়েছিল যে জার্মান পিতার সন্তানদের মানসিক সমস্যা ছিল। মনোবিজ্ঞানী অরুল ওডেগার্ড, যিনি বহু মহিলাকে অধ্যয়ন করেছিলেন যারা জার্মান সেনাদের সাথে সম্পর্ক রেখেছিলেন, তিনি অনুমান করেছিলেন যে এই পরিস্থিতিতে জন্ম নেওয়া শিশুরা প্রায় অর্ধেক থেকে 6-0 পর্যন্ত মানসিক উন্নয়ন সম্পর্কিত কোনো না কোনো শনাক্তকরণ সমস্যা দেখিয়েছিল। তবে এই সিদ্ধান্তগুলো বৈষম্য এবং আক্রমণাত্মক মনোভাব দ্বারা প্রভাবিত ছিল, যা আক্রমণকারীদের উত্তরসূরিদের প্রতি ছিল। অনেক ক্ষেত্রে এই শিশুগুলিকে মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠানগুলিতে পাঠানো হয়েছিল এবং তাদেরকে সমাজে একত্রিত হতে অক্ষম হিসেবে বিবেচনা করা হতো। সমর্থন বা বোঝাপড়া ছাড়া তারা নির্দিষ্ট কেন্দ্রগুলোতে পরিত্যক্ত হয়ে পড়েছিল, যেখানে তারা প্রতিকূল পরিস্থিতিতে ভুগছিল। আমস্টারডাম শহরে এমন হাসপাতাল ছিল যেখানে জার্মান সেনাদের সাথে সম্পর্ক স্থাপন করা মহিলারা সন্তান জন্ম দিতে পারতেন, যদি তারা নাৎসি জাতীয় সমাজতান্ত্রিক মহিলা সংঘে সদস্যপদ গ্রহণ করতেন। নাৎসিদের জন্য বেলজিয়ান এবং ডাচ মায়েদের জন্ম দেওয়া সন্তানদের আর্য জাতি হিসেবে গ্রহণযোগ্য ছিল, যা তাদের পরিবারদের সঙ্গে থাকতে বা দত্তক নেওয়া যেতে পারত। বিপরীতে পূর্ব ইউরোপের অঞ্চলগুলিতে নির্বাচনের মানদণ্ড নাৎসি কর্তৃপক্ষ দ্বারা আরোপিত ছিল। যদি শিশু শারীরিকভাবে নির্ধারিত মান পূরণ না করত, তবে তাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দত্তক দেওয়া হতো। এই মহিলাদের বিরুদ্ধে বৈষম্য নবজাতক শিশুর জন্মের পরেও শেষ হতো না। উদাহরণস্বরূপ, ডাচ হাসপাতালে কিছু মহিলাকে অবমাননার শিকার হতে হতো এবং কিছু প্রসূতি কক্ষে এমন সাইন বোর্ড টানানো ছিল যা চিকিৎসক ও নার্সদের সতর্ক করত যে তাদের জার্মান সেনাদের সাথে সম্পর্কযুক্ত রোগীদের সেবা করার পর হাত ধোয়া উচিত। এই পুরুষদের এবং তাদের ডাচ সঙ্গীদের মধ্যে বিয়ের সংখ্যা ছিল খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা একাই তাদের সন্তানদের লালন পালন করতেন, সামাজিক প্রত্যাখ্যানের মুখে পড়ে এবং অর্থনৈতিক দুশ্চিন্তা সত্ত্বেও তাদের সন্তানদের একটি সুনির্দিষ্ট জীবন দেওয়ার চেষ্টা করতেন, যদিও তাদের উপর যে তীব্র কলঙ্ক ছিল তা তাদের সবসময় তাড়া করত। আমস্টারডামে সেন্ট হিউবার্টাস প্রতিষ্ঠানটি বহু এক মাকে এবং তাদের সন্তানদের আশ্রয় প্রদান করেছিল। তবে যুদ্ধের পর এটি জার্মান পিতার সন্তানদের গ্রহণের জন্য কঠোর শর্তাবলী আরোপ করেছিল। তাদের উৎস গোপন করতে এবং তাদের পদবি একটি ডাচ সংস্করণে পরিবর্তন করতে হবে যাতে তাদের অতীতের সাথে কোনো সম্পর্ক না থাকে। মনিকা ডিডেরিক অনেক ক্ষেত্রে এমন ঘটনা নথিভুক্ত করেছেন যেখানে কিছু শিশুর নাম পরিবর্তন করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে। বিভিন্ন সময়ে, এমনকি যখন একজন পিতা তার সন্তানকে আইনিভাবে স্বীকৃতি দিতে চেয়েছিলেন, তাকে তার পদবি দিয়ে সন্তানটি নিবন্ধিত করার অধিকার দেওয়া হতো না। যাদের কি শত্রুর সন্তান বলা হতো, তাদেরকে একটি অস্বস্তিকর উপস্থিতি হিসেবে দেখা হতো, একটি অতীতের প্রমাণ যা সমাজ মুছে ফেলতে চাইত। বৈধ বিবাহের মধ্যে জন্ম না হওয়ায় তাদের অনেক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল যা অন্যান্য শিশুরা পেয়েছিল। এমনকি তাদের নিজ পরিবারের মধ্যেও এই শিশুরা অন্যান্য সন্তানদের মতো আচরণ পেত না।
তারা একটি শত্রুপ্রবণ পরিবেশে বড় হয়েছিল, যার শরীরে কলঙ্ক এবং তাদের নিজেদের মায়ের দ্বারা প্রত্যাখ্যানের চিহ্ন ছিল। প্রায় তারা বিদ্রূপ, জনসম্মুখ অপমান এবং বৈষম্যের শিকার হতো। একজন সাংবাদিক ডি.পি.আর. এর সাক্ষ্য গ্রহণ করেছিলেন, যিনি বলেছিলেন যে তার শৈশব এক ধরনের অপরাধবোধে ভরা ছিল যা কখনো তার ছিল না। তার মাতামহী তাকে গভীরভাবে ঘৃণা করতেন, কারণ সে এক নাৎসি সেনার সন্তান ছিল এবং একাধিকবার তাকে নির্মম শাস্তি দেওয়া হয়েছিল যা তার চারপাশে থাকা লোকেদের জন্য বিনোদন হিসেবে কাজ করত, যারা তাকে অবিরত হাস্যবিদ্রূপ এবং তুচ্ছ করে হতো। জার্মানিতে 1969 সালে অবিবাহিত অবস্থায় জন্ম নেওয়া শিশুদের আইনি অবস্থান সম্পর্কে আইন পাশ হওয়ার আগে এই শিশুদের তাদের জৈবিক পিতার কাছ থেকে উত্তরাধিকার পাওয়ার অধিকার ছিল না। তাদেরকে বৈধ উত্তরসূরি হিসেবে স্বীকৃত করা হয়নি। 1970 সালে আইনটি কার্যকর হওয়ার পর 1949 সালের পর জন্ম নেওয়া শিশুরা এই অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিল। তবে যারা এই তারিখের আগে পূর্ণবয়স্ক হয়ে গিয়েছিল তারা বাদ পড়ে গিয়েছিল। মহামূল্যবান উত্তরাধিকার দাবি করার ভয়ে অনেক জার্মান পরিবার এই যুদ্ধের সন্তানদের সাথে কোনো যোগাযোগ এড়িয়ে চলেছিল। যখন আত্মীয়রা সম্পত্তি হারানোর ভয়ে কোনো সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল না, তখন শিশুরা শুধুমাত্র স্বীকৃতির জন্য আকুল ছিল এবং সেই পরিচয় পুনরুদ্ধারের জন্য যেটি তাদের ছিনতাই করা হয়েছিল। শত্রুর রক্ত হারানো সন্তানরা যারা তাদের অতীত খুঁজে বেড়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দশক পরে অনেক জার্মান সেনাদের সন্তান এবং ফরাসি মহিলারা তাদের উৎস খুঁজে বের করার জন্য অনুসন্ধান শুরু করেছিলেন। বছর ধরে তারা তাদের পরিচয় গোপন রেখেছিল, তবে শেষ পর্যন্ত তারা তাদের গল্পগুলি শোনানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তাদের সেই পিতামাতাদের খুঁজে বের করার চেষ্টা করছিলেন যাদের কখনো জানতেন না। একটি উদাহরণ হল ডেলোর হফম্যান, যিনি 2005 সালে জ্যাপল পিকাপারের নিনজোস মালডিটোস বইটির লে ফিগারোতে প্রকাশনার পর ফ্রান্সে কি কোরাজন সিন ফ্রন্টেরাস কি নামে একটি সংগঠন প্রতিষ্ঠার প্রেরণা দেন। এই সংগঠনটি, যার সদস্য সংখ্যা প্রায় 200, ফরাসি মায়েদের এবং জার্মান সেনাদের সন্তানদের একত্রিত করে, তাদের অতীত পুনর্গঠন এবং দ্বৈত নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ায় সহায়তা প্রদান করে, যা বুন্ডেস্ট্যাগ বা জাতীয় অ্যাসেম্বলি মাধ্যমে পরিচালিত হয়। এই গবেষণাগুলির একটি মূল পয়েন্ট হল বার্লিনের জার্মান অফিস, যেখানে 1939 সাল থেকে সামরিক আর্কাইভ সংরক্ষণ করা হয়। এই কেন্দ্রটি প্রতি বছর প্রায় 500টি আবেদন গ্রহণ করে, যারা তাদের জার্মান উৎস জানার চেষ্টা করছেন। কোরাজন সিন ফ্রন্টেরাসের সচিব শান্তাল লেক্রেকো একজন জার্মান সেনার মেয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার উৎস জানে না এমনভাবে বড় হওয়া তাকে অসম্পূর্ণ অনুভব করিয়েছিল। আমি আমার গল্প বলার সফলতা পেয়েছি, কিন্তু আমি আমার জীবন অনেকটাই উত্তরহীনভাবে পার করেছি। যদিও আমাদের জন্য এটা দেরি হয়ে গেছে, আমরা অন্যদের সাহায্য করতে পারি যাতে তারা একই অভিজ্ঞতা না পায়। আমরা চাই যারা আজ এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তারা যেন একই একাকিত্ব অনুভব না করে। কি যুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ শত্রু সেনাদের সাথে মহিলাদের সম্পর্ক মুছে ফেলার চেষ্টা করেছিল। আধিকারিক বর্ণনায় মহিলাদের বলা হয়েছিল তাদের পরিবারের মধ্যে পুরানো ভূমিকা পুনরুদ্ধার করতে হবে এবং মাতৃত্বের প্রতি মনোনিবেশ করতে হবে। শত্রুদের সাথে সহযোগিতার অভিযোগে অনেক বিচারকেন্দ্রের প্রধান অভিযোগ ছিল প্রেম বা যৌন সম্পর্ক, যা সরাসরি যুদ্ধে সংশ্লিষ্ট ছিল। যখন মিত্রবাহিনী দখলকৃত দেশগুলি মুক্ত করে, অনেক মহিলাকে জার্মান সেনাদের সাথে তাদের সম্পর্কের জন্য শাস্তি দেওয়া হয়েছিল। শুধু তাদের দেশকে বিশ্বাসঘাতকতা করার জন্য নয়, বরং এটি একটি ঐতিহ্যগত নৈতিকতা এবং বিশ্বস্ততার মডেলের অবমাননা হিসেবে দেখা হয়েছিল। তাদের জনসম্মুখে অপমান করা হয়েছিল, তাদের মাথা শেভ করা হয়েছিল, তাদের উলঙ্গ করা হয়েছিল, তাদের পিটানো হয়েছিল এবং জনতার সামনে হাস্যরস এবং বিদ্রূপের শিকার করা হয়েছিল যেন এটি একটি প্রদর্শনী। বিভিন্ন কারণ বিশ্লেষণ করা হয়েছে যা এই মহিলাদের শত্রুদের সাথে সম্পর্ক স্থাপন করতে প্ররোচিত করেছিল যুদ্ধকালীন সময়ে। যদিও বহু ব্যাখ্যা দেওয়া হয়েছে, সবচেয়ে সাধারণ এবং মানবিক ব্যাখ্যাটি প্রায়শই উপেক্ষিত হয়েছে: প্রেম। কিছু স্থানীয় মহিলারা জার্মান সেনাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন, যা একদিকে গভীর এবং ঝুঁকিপূর্ণ সম্পর্ক হতে শুরু করেছিল, আবার অন্যদিকে ছোট এবং অস্থায়ী সম্পর্ক ছিল। কিছু ক্ষেত্রে তারা সরল বা প্রলুব্ধ ছিল, অন্যদিকে কিছু সম্পর্ক বিপজ্জনক বা নাটকীয় ছিল। তবে ইতিহাস এই সম্পর্কগুলিকে এবং সেগুলি থেকে জন্ম নেওয়া সন্তানদের ভুলে গেছে। এই শিশুদের জন্য শৈশব ছিল কঠিন, যা দীর্ঘস্থায়ী মানসিক চিহ্ন রেখে গেছে। কিছু সন্তান এতটাই অসহায় ছিল যে তাদের অরফানেজে পাঠানো হয়েছিল, আবার অনেকেই বাড়িতে বড় হয়েছিল, যেখানে তাদেরকে কলঙ্ক এবং সামাজিক প্রত্যাখ্যানের স্মারক হিসেবে দেখা হতো। যেসব মায়েরা একা তাদের সন্তানদের লালন পালন করতেন, তারা নিরন্তর বাধার মুখে পড়েছিলেন, তাদের উপর বর্জনের এবং শত্রু হিসেবে চিহ্নিত হওয়ার কারণে ঘৃণার মুখোমুখি হচ্ছিলেন।
যুদ্ধের পর এসব ঘটনা জনস্মৃতি থেকে মুছে ফেলার প্রচেষ্টার পরও যুদ্ধের সন্তান হিসেবে পরিচিতদের সাক্ষ্য ক্রমবর্ধমানভাবে প্রকাশিত হয়েছে। এখন অনেকেই তাদের পরিচয় পুনর্গঠন এবং এমন একটি কলঙ্ক থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে যা তাদের কখনো ছিল না। এই অধ্যায়, যা ইউরোপের পুরো অঞ্চলে সংঘর্ষের সময় প্রভাব ফেলেছিল, সেই মহিলাদের এবং তাদের সন্তানদের চারপাশে থাকা পরিস্থিতির জটিলতা প্রতিফলিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতি শুধু যুদ্ধে নয়, বরং হাজার হাজার মহিলার জীবনে এক অমোচনীয় দাগ রেখে গিয়েছিল, যারা জার্মান সেনাদের সাথে সম্পর্কের জন্য শাস্তি পেয়েছিলেন। মুক্তির পর জাতীয় পুনর্গঠনের প্রয়োজনীয়তা একটি প্রতিশোধের ঢেউ সৃষ্টি করেছিল, যেখানে জনগণের ক্রোধ, অথরিটারি সহযোগিতা এর জন্য অভিযুক্তদের উপর কেন্দ্রীভূত হয়েছিল। মাথার চুল কেটে ফেলা, জনসম্মুখ অপমান এবং সহিংসতার মাধ্যমে জাতীয় পরিচয়ের প্রতি যে কোনো আক্রমণ মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই মহিলারা, যারা বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধকালীন সময়ে শুধুমাত্র প্রেম বা নিরাপত্তা খুঁজছিলেন, তারা এমন একটি সমাজের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা শাস্তি দাবি করছিল। এটি কোনো ব্যাপার ছিল না যে তাদের সম্পর্কগুলি প্রেম, প্রযোজন বা এমনকি জোরজবরদস্তির কারণে ছিল, ফলাফল ছিল একই: প্রত্যাখ্যান এবং অবজ্ঞা। কিছু মহিলা গোপনীয়তার মধ্যে তাদের জীবন পুনর্নির্মাণ করতে সক্ষম হয়েছিল, আবার অন্যরা চিরকাল কলঙ্ক এবং নির্যাতনের শিকার হয়ে রয়ে গিয়েছিল। এই সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানেরা একটি অনুরূপ ভাগ্য ভোগ করেছিল। নরওয়ে, বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো দেশে এই শিশুদের যুদ্ধোত্তর ইতিহাসে একটি কলঙ্ক হিসেবে দেখা হতো। কিছু শিশু মনস্তাত্ত্বিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল, আবার অন্যরা তাদের পরিচয় ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং সমাজে মিশে যাওয়ার জন্য তাদের উৎস গোপন করতে বাধ্য হয়েছিল। জার্মান রক্ত তাদেরকে আলাদা করে দিয়েছিল এমন ধারণা বৈষম্য, নির্যাতন এবং মৌলিক অধিকার থেকে বঞ্চনা সৃষ্টি করেছিল। আন্নিফ্রিড লিংস্টাডের মতো গল্প, যিনি সঙ্গীতের ক্যারিয়ার গড়তে নিজের অতীত গোপন করতে বাধ্য হয়েছিলেন, বা গার্লিন্ডা শিলেনের মতো যারা তাদের পরিচয় এবং অন্যান্য যুদ্ধের সন্তানদের পরিচয় পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছিলেন, এই কলঙ্কের ভার প্রতিফলিত করে। একই সময়ে লিডা বারারোভা যেমন চিত্রিত করেছেন, দেখানো হয়েছে যে নাৎসি শাসনের সাথে সম্পর্কের অর্থ হতে পারে একটি আজীবন শাস্তি, ব্যক্তিগত উদ্দেশ্য যাই হোক না কেন। বছরের পর বছর পেরিয়ে এই সন্তানেরা কিছু উত্তর খুঁজে পেয়েছে, তাদের ইতিহাস পুনর্গঠন করার চেষ্টা করছে এবং তাদের পিতামাতাদের খুঁজে বের করার চেষ্টা করছে যাদের তারা কখনো জানতেন না। কোরাজন সিন ফ্রন্টেরাস কি সংগঠন এবং সামরিক আর্কাইভ এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা জার্মান সেনাদের উত্তরসূরিদের তাদের উৎস জানার সুযোগ প্রদান করেছে। তবে জনগণের স্মৃতি এখনও এমন একটি ন্যায়বিচারের বোঝা বহন করছে যা বহু ক্ষেত্রে প্রতিশোধের সাথে মিশে গিয়েছিল। এই মহিলাদের এবং তাদের সন্তানদের ভাগ্য একটি অস্বস্তিকর বাস্তবতা প্রকাশ করে: যুদ্ধোত্তর সময়ে নৈতিকতা একটি শাস্তির অস্ত্র হিসেবে পরিণত হয়েছিল।